আজকের আলোচনায় আমরা কিছু বাংলা লেখা বা কথোপকথনের অংশ নিয়ে কথা বলবো। হাতে কিছু সূত্র এসেছে যেখানে দেখছি সাহস, খাঁটি নকল মানুষ আর ওই মানুষের পেছনে কথা বলা নিয়ে বেশ জোরালো কিছু কথা আছে। এগুলো ঠিক ফরমাল লেখা না, মনে হচ্ছে যেন ব্যক্তিগত ক্ষোভ বা চ্যালেঞ্জ বা হয়তো জীবন নিয়ে ভাবনার কিছু অংশ। আমাদের কাজ হবে এগুলোর ভেতরে ঢুকে মূল ভাবনাটা ধরা। এই রকম চাঁচাছোলা ভাষায় আসলে কি বলতে চাওয়া হচ্ছে। চলুন দেখি কি আছে এর ভেতরে। হ্যাঁ, ঠিক। প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো ভাষাটা। বেশ তীব্র আর খুব সরাসরি। এই লেখাগুলোর মধ্যে দিয়ে আমরা সাহস, সততা আর সামাজিক আচরণের কিছু নির্দিষ্ট ধারণা দেখতে পাব। দেখব কিভাবে একজন ব্যক্তি তার নিজের জায়গা, তার অনুভূতি এগুলো প্রকাশ করছে। একদম। প্রথম যে জিনিসটা খুব স্পষ্ট সেটা হলো সাহসের একটা জাহির করার ব্যাপার। যেমন একটা জায়গায় বলা হচ্ছে, আমি সাহস নিয়ে জন্মেছি, তোর মতো পুঁটি মাছের জানিয়ে ঝরমায়নি। ব্যাটার সাহস তো আমারই থাকবে। নিজের সাহসকে শুধু জন্মগত বলছে না, অন্যজনকে রীতিমতো তুচ্ছ করে দিচ্ছে পুঁটি মাছ বলে। ঠিক। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আত্মপরিচয় প্রতিষ্ঠার কৌশল। নিজের শক্তি বা নির্ভীকতা সরাসরি ঘোষণা করা হচ্ছে, আর সাথে সাথেই প্রায় প্রতিপক্ষকে দুর্বল প্রমাণ করার একটা চেষ্টা থাকে। হুম। এই পুঁটি মাছের তুলনাটা দেখুন। এটা কিন্তু শুধু অপমান না, প্রতিপক্ষের অস্তিত্বকেই যেন ছোট করে দেওয়া হচ্ছে। কিন্তু সব সময় কি এরকম সরাসরি হুঙ্কার? আরেকটা জায়গায় তো একটু অন্যরকম সুরও আছে। যেমন এই কথাটা, চুপচাপ থাকি বলে দুর্বল ভেবো না। কারেন্টে তারও কিন্তু নিঃশব্দে থাকে। একটু হাত দিয়ে দেখে কত বল। এটা তো আগেরটার মতো সোজাসাপটা নয়, বরং একটু যেন প্রচ্ছন্ন, তাই না? হ্যাঁ, অবশ্যই আলাদা। আর এটা কৌশলগতভাবে বেশ গভীরও বটে। এটা সরাসরি হুঙ্কার নয়, বরং একটা সাবধান বাণী, একটা প্রচ্ছন্ন হুমকি বলতে পারেন। আচ্ছা। বার্তাটা হলো নীরবতা দুর্বলতা নয়। এর আড়ালে কিন্তু অপ্রত্যাশিত বিধ্বংসী শক্তি থাকতে পারে। কারেন্টের তারের উপমাটা খুব জোরালো এখানে। ঠিক। তারটা চুপচাপ, কিন্তু ধরলেই বিপদ। একদম। এটা প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে বুঝিয়ে দেওয়া যে আমার ক্ষমতা কতটা। এখানে শক্তি দেখানোর ধরনটা বলতে গেলে বেশ নিয়ন্ত্রিত। তার মানে একদিকে যেমন বেশ চিৎকার করে শক্তি দেখানো হচ্ছে, অন্যদিকে চুপ থেকেও বিপদের ইঙ্গিত দেওয়া হচ্ছে। দুটো কি একই উদ্দেশ্যে, নিজের ক্ষমতা বোঝানো, নাকি তফাৎ আছে? উদ্দেশ্যটা আসলে একই দিকে, নিজের শক্তি আর সীমানাটা বুঝিয়ে দেওয়া। কিন্তু পথটা আলাদা। প্রথমটাই আছে দম্ভ, অন্যকে ছোট করা। হুম। দ্বিতীয়টাই আছে একটা রহস্য, একটা ওই অপ্রত্যাশিত আঘাতের ইঙ্গিত। এটা বরং প্রতিপক্ষের মনে একটা অজানা ভয় তৈরি করতে পারে। দুটোই কিন্তু বলছে আমাকে ঘাটাতে এসো না। আর এই ঘাঁটাতে শোনা ব্যাপারটা আরও স্পষ্ট হচ্ছে যখন সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। যেমন 5 মিনিটের লেগা যদি আগের রূপ ধারণ করি, তাহলে খবর আইব তুই এলাকাতেই পলাইতুক, এলাকা ছাড়া করার কথা। হ্যাঁ। অথবা ধরুন, ভুলেও কখনো আমার সামনে পড়ার চেষ্টা করিও না, তোমার লাইফস্টাইল পাল্টাই দেমু, অতীত মনে করতে পারবে না কখনো। এগুলো তো কোনো রাগঢাক নেই, একেবারে সরাসরি। ভাষাগুলো সাধারণত তখনই আসে যখন কেউ মনে করে যে তার সম্মান বা তার সীমা চূড়ান্তভাবে লঙ্ঘন করা হয়েছে। ও। তখন আর ওই প্রচ্ছন্নতা বা ইশারার জায়গা থাকে না। এটা অনেকটা নিজের জায়গা বাঁচানোর মরিয়া চেষ্টা। এই চরম হুমকি দিয়ে স্পষ্ট করে দেওয়া হচ্ছে, আমি এটা সহ্য করব না, ফল খারাপ হবে। লাইফস্টাইল পাল্টে দেব, অতীত ভুলিয়ে দেব, এগুলো শুধু শারীরিক না, মানসিক সামাজিকভাবে শেষ করে দেওয়ার হুমকি। এই কথাগুলো শুনতে তো বেশ রুক্ষ লাগছে, প্রায় হিংস্র। এর ব্যবহার কি এটাই বোঝায় যে আলোচনার সব পথ বন্ধ, নাকি এটাই ওই সমাজে কথা বলার একটা স্বাভাবিক রীতি? দুটোই হতে পারে, বুঝলেন। হয়তো পরিস্থিতিটাই এমন যে আলোচনার জায়গা নেই, অথবা এমনও হতে পারে যে কিছু কিছু জায়গায় বা পরিস্থিতিতে এই রকম জোরদার ভাষাই ব্যবহার হয়। এটাই হয়তো ক্ষমতা দেখানোর নিয়ম সেখানে। আচ্ছা। হ্যাঁ। নিজের অবস্থানটা জোরালোভাবে জানানো, যেখানে দুর্বলতার কোনো জায়গা নেই। আচ্ছা, সাহসের এই দিকগুলো তো দেখলাম। এর পাশে আরেকটা বিষয় বেশ ইন্টারেস্টিং লাগলো, সততা বনাম নকল মানুষ নিয়ে একটা তুলনা। বলা হচ্ছে,
নকল মানুষের চেয়ে খারাপ মানুষ অনেক ভালো, কারণ নকল নকলই থেকে যায়। খারাপ মানুষ একটা সময় গিয়ে ভালো হয়ে যায়। সাধারণত তো আমরা খারাপ মানুষকে এড়িয়ে চলি, কিন্তু এখানে নকল হওয়াটাকে তার থেকেও খারাপ বলা হচ্ছে। এটা একটু ভাবার মতো। এটা আসলে খাঁটি বা আসল হওয়ার ওপর খুব জোর দিচ্ছে। দেখুন, বার্তাটা কিন্তু পরিষ্কার। যে লোকটা প্রকাশ্যে খারাপ, তাকে চেনা যায়, তার একটা নিজস্ব রূপ আছে, যদিও সেটা নেগেটিভ। হুম আর তার পরিবর্তনের একটা সম্ভাবনাও থাকছে। খারাপ মানুষ ভালো হয়ে যায়। কিন্তু যে নকল, যে শুধু ভালো সাজার ভান করে, তার চরিত্রটাই বানানো। এই কৃত্রিমতাকেই সবচেয়ে খারাপ বলা হচ্ছে, কারণ সে অবিশ্বাস্ত, আর মনে করা হচ্ছে সে বদলাবে না, নকল নকলই থেকে যায়। তার মানে আসল হওয়াটাই আসল কথা, যদিও সেটা অপ্রীতিকর হয়। কিন্তু এতে কি একটা ঝুঁকি নেই? মানে খোলাখুলি খারাপ আচরণকে কি একটু মেনে নেওয়া হচ্ছে না? প্রশ্নটা ভালো, তবে এটাকে খারাপ আচরণের অনুমোদন বলাটা ঠিক হবে না। বরং এটা সম্ভবত ওই ভণ্ডামি বা প্রতারণার প্রতি একটা তীব্র ঘৃণা। আচ্ছা। যে নকল, সে তো আসলে ঠকাচ্ছে। তার বন্ধুত্ব, তার কথা, সবই হয়তো মেকি। এই ব্যাপারটা সম্পর্কের জন্য খুব ক্ষতিকর। অন্যদিকে যে প্রকাশ্যে খারাপ, তার ক্ষতি করার ধরনটা হয়তো আন্দাজ করা যায়। তাই এখানে ভালো খারাপ বিচারের চেয়ে আসল নকলের ফারাকটাই বড় হয়ে উঠছে। খাঁটি থাকা। হ্যাঁ, খাঁটি থাকাটাই এখানে মূল কথা। হয়তো সেই সমাজে মুখোশ পরা মানুষকেই সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়। এই খাঁটি হওয়ার ইচ্ছেটা কি ওই সরাসরি শক্তি দেখানোর সাথে যুক্ত? মানে সব খোলাখুলি হবে, লুকোচুরি চলবে না, এই রকম মানসিকতা? হ্যাঁ, একটা যোগসূত্র তো অবশ্যই আছে। দুটো ক্ষেত্রেই দেখুন, একটা সরাসরি আচরণের প্রতি ঝোঁক আছে। শক্তি দেখানোতেও রাগঢাক নেই, আবার এখানেও নকল আচরণের প্রতি ঘৃণা। মনে হচ্ছে এই কথাগুলোর পেছনে যে ব্যক্তি বা সংস্কৃতি আছে, সেখানে স্পষ্টতা আর সরাসরি মোকাবেলা করার একটা চল আছে। ঘুরিয়ে বলা বা লুকানো জিনিসগুলো সেখানে পাত্তা পায় না। এই লুকোচুরির প্রতি ঘৃণাটা আরও স্পষ্ট হচ্ছে যখন ওই পেছনে কথা বলা বা বদনাম করার প্রসঙ্গটা আসছে। এ নিয়ে যে ক্ষোভ, তার ভাষা তো সাংঘাতিক। যেমন, মানুষের পিছে কেমন করে মিথ্যে বদনাম করিস, এই যে অমানুষের বাচ্চা, যে সকল ধরনের মিথ্যে ও বানোয়ার যেই কথাগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এখানে শুধু কাজটার নিন্দা না, যে করছে তাকে সরাসরি অমানুষের বাচ্চা বলছে। ঠিক, পরচর্চা বা পেছনে নিন্দা পড়াকে এখানে শুধু ছোট কাজ হিসেবে দেখা হচ্ছে না। এটা প্রায় বিশ্বাসঘাতকতার মতো। যে পেছনে কথা বলে সে কাপুরুষ, তার উদ্দেশ্য খারাপ, এই ধারণাটা খুব স্পষ্ট। অমানুষের বাচ্চার মতো গালি ব্যবহার হচ্ছে, কারণ কাজটা বক্তার চোখে এতটাই খারাপ যে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। এটা তো সম্মান, চরিত্র সবকিছুর ওপর আক্রমণ। একদম। তাই এর প্রতিক্রিয়াও এমন তীব্র আর ব্যক্তিগত। আর এই রাগের সাথে আবার ব্যঙ্গ মিশেছে। যেমন কাউকে ব্যঙ্গ করে বলছে তার এই বদনাম করার কাজের জন্য বেতন দেওয়া উচিত, এই কাজটার জন্য তোকে একটা স্যালারি দেওয়া দরকার। আবার আরেক জায়গায় প্রায় একই কথা আরও লেশ দিয়ে, আরে শোনো, এই যে আমার পিছনের মানুষ, আমি একটা মানুষ খুঁজতেছিলাম, মাসিক একটা টাকাও দিব তাকে, আর এখন দেখতেছি তুমি তো মাসিক বেতন ছাড়াই আমার পিছনে কাজ শুরু করে দিলে। চমৎকার। এই ব্যঙ্গটা কিসের ইঙ্গিত? এই ব্যঙ্গটা আসলে কাজটাকে ভীষণভাবে তুচ্ছ করার একটা চেষ্টা। এটা এতটাই নিচু মানের কাজ যে এর জন্য টাকা দেওয়ারও দরকার নেই, কেউ এটা নিজের গরজেই করছে অন্যের ক্ষতি করার জন্য। এটা অপমানজনক তো বটেই, আবার যে পরচর্চা করছে তার উদ্দেশ্যটাকে হাস্যকর করে তোলারও চেষ্টা। আচ্ছা। ব্যঙ্গের মাধ্যমে বক্তা নিজেকে উঁচুতে রাখছেন আর অন্যের কাজটাকে ছোট করে দিচ্ছেন। এর মধ্যে একটা অবজ্ঞাও আছে। এবং এই অবজ্ঞার সাথে সাথে আবার সেই সরাসরি মোকাবিলার ইচ্ছা। যেমন বলা হচ্ছে, আরে তুই মানুষের পিছে বদনাম করে লাভ নাই রে ভাই, সামনে আয় দেখি, আমি তোর আমার খুব দেখতে ইচ্ছে করে তোকে। এই সামনে আয় বা মুখোমুখি হওয়ার ইচ্ছাটা বারবার আসছে। কেন এটা এত জরুরি মনে হচ্ছে এদের কাছে? কারণ মুখোমুখি হওয়াটাই হয়তো এদের কাছে একমাত্র সম্মানজনক পথ। পেছনে কথা বলাটা যেহেতু কাপুরুষের কাজ, তাই এর জবাব বা সমাধানও সামনে এসেই করতে হবে। সামনে আয়, এই কথাটা আসলে একটা চ্যালেঞ্জ। সাহস থাকলে লড়ো। ঠিক। এটা শুধু সমস্যা সমাধান না, শক্তি পরীক্ষারও ডাক। এখানে স্পষ্টতা, বীরত্ব, এই ধারণাগুলো জড়িয়ে আছে। যা বলার সামনাসামনি বলো, এই নীতিটাই খুব জোরালো। কিন্তু সবসময় কি সঙ্গে সঙ্গেই মুখোমুখি হতে চাইছে? আরেকটা জায়গায় দেখলাম একটু অন্যরকম সুর। বলা হচ্ছে, তোমাকে আমি চিনি নাই,
আমি তোমাকে চিনেছি, কিছু জিজ্ঞেস করি নাই। কেন করি নাই, সময় রাখতে আমি বলে দিবে। এখানে তো বক্তা সব জেনেও চুপ করে আছেন মনে হচ্ছে, সঠিক সময়ের অপেক্ষা করছেন। এটা তো আগের ওই সরাসরি চ্যালেঞ্জের মতো নয়। কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশন দেখানো হচ্ছে না। বক্তা হয়তো ভাবছেন এখনই কিছু বলাটা ঠিক হবে না, তাই অপেক্ষা করছেন সময় রাখতে বলে দিবে। আচ্ছা, এটা কি দুর্বলতা? না না, এটা দুর্বলতা নয়, বরং কৌশলগত ধৈর্য। এর মানে হল তিনি ব্যাপারটা ভোলেননি এবং ঠিক সময়ে এর জবাব দেবেন। এটা প্রমাণ করে যে সরাসরি সংঘাতের ইচ্ছা থাকলেও পরিস্থিতি বুঝে কৌশল বদলানোর বুদ্ধিও আছে। তার মানে এখানে শুধু আবেগ নয়, একটা হিসেব নিকেশও কাজ করছে। কখন সরাসরি লড়তে হবে আর কখন অপেক্ষা করতে হবে সেটার একটা বোধ। বিদ্যম পরিস্থিতি, প্রতিপক্ষের ক্ষমতা, নিজের অবস্থান, কি হতে পারে ফলাফল, এই সব হয়তো ভাবা হচ্ছে। কখনো মনে হচ্ছে সম্মান বাঁচাতে এখনই জবাব দেওয়া দরকার, আবার কখনো মনে হচ্ছে একটু সময় নিয়ে মোক্ষম সময়ে আঘাত করাটাই ভালো। দুটোই কিন্তু আত্মরক্ষা আর সম্মান বাঁচানোর আলাদা কৌশল। বেশ জটিল তাহলে। হ্যাঁ, এটা দেখাচ্ছে যে এই অভিব্যক্তিগুলোর পেছনে সরলরৈখিক চিন্তা নেই, বরং বেশ জটিল সামাজিক আর মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করছে। তাহলে এই সব টুকরো টুকরো কথা থেকে আমরা কি একটা ছবি পাচ্ছি? দেখলাম সাহসের বেশ আগ্রাসী, আবার কখনো প্রচ্ছন্ন প্রকাশ। দেখলাম খাঁটি হওয়ার উপর খুব জোর দেওয়া, যেখানে নকল বা মেকি আচরণকে একদম ঘৃণা করা হচ্ছে। আর দেখলাম অন্যের পেছনে কথা বলার বিরুদ্ধে তীব্র রাগ এবং সরাসরি মুখোমুখি হওয়ার ইচ্ছা, যদিও কখনো কখনো কৌশল করে অপেক্ষাও করা হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে একটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে, ব্যক্তি তার সম্মান, সততা আর ওই সামাজিক শক্তি দেখানোর ব্যাপারে খুব সংবেদনশীল। এই যে তীব্র, সরাসরি, কখনো বা রুক্ষ ভাষা, এগুলো আসলে ব্যক্তির আত্মমর্যাদার রক্ষা আর নিজের সামাজিক গণ্ডিটা ঠিক রাখার শক্তিশালী হাতিয়ার। ঠিক। এগুলো শুধু হঠাৎ রেগে যাওয়া নয়, বরং নির্দিষ্ট সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশে টিকে থাকার, নিজের সম্মান ধরে রাখার একটা জরুরি চেষ্টা থেকে আসছে। ভাষাগুলো হয়তো তথাকথিত ভদ্র নয়, কিন্তু এর ভেতরের অনুভূতি, বার্তা, উদ্দেশ্য, এগুলো খুব শক্তিশালী আর গভীর। সত্যিই তাই। ভাষা যেমনই হোক, এর পেছনের অনুভূতিগুলো কিন্তু খাঁটি আর জোরালো। একদম। আর এখানে আমাদের জন্য একটা ভাবনার জায়গা থাকতে পারে। এই যে তীব্র ভাষা, সরাসরি মুখোমুখি হওয়ার ইচ্ছে, খাঁটি থাকার ওপর জোর, এই জিনিসগুলো আজকের এই ডিজিটাল যুগে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিভাবে বদলে যাচ্ছে। পর্দার আড়াল থেকে যেখানে সরাসরি মুখোমুখি হওয়া যায় না, সেখানে কি এই কথাগুলো একই রকম থাকে, নাকি আরও তীব্র হয় বা অন্যরকম বিকৃত রূপ নেয়? এই প্রশ্নটা আমাদের হয়তো আরও গভীরে সোচনে সাহায্য করতে পারে।